আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক আছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, এটা হবে বাবা। এরপরে 2 আর্য সত্য কোন ধর্মের অংশ, এটা হবে বৌদ্ধ ধর্মের। এরপর 3 পার্শ্বনাথ ছিলেন, এটা হবে জৈন তীর্থঙ্কর। এরপর 4 গৌতম বুদ্ধ জন্মেছিলেন, এটা হবে শাক্য বংশে। এরপর 5 বোধি কথার অর্থ, এটা হবে জ্ঞান। এরপর 2 দেখে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক আছে বেদের অপর নাম কি, বেদের অপর নাম শ্রুতি। এরপর 2 ইন্ডিকা গ্রন্থটি কার লেখা, ইন্ডিকা গ্রন্থটি মেগাস্থিনিসের লেখা। 3 কনিষ্কের রাজধানীর নাম কি, কনিষ্কের রাজধানীর নাম পুরুষপুর। এরপর 4 শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন, শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন স্থূলভদ্র। 5 রামায়ণের রচয়িতার নাম কি, রামায়ণের রচয়িতার নাম বাল্মীকি। 6 সত্যকাম এর গুরু কে ছিলেন, সত্যকাম এর গুরু ছিলেন গৌতম। এরপরে 7 দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদের নাম লেখো, দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদের নাম হলো অসমক। 8 মেগালিথ কি, মেগালিথ হলো বড় পাথরের সমাধি। 9 জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন, জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। এরপরে 10 বেদাঙ্গ সংখ্যায় কটি, বেদাঙ্গ সংখ্যায় 6টি। এরপরে 11 চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম পাটলিপুত্র। এরপরে 3 লেগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক আছে কুষাণ সম্রাটরা কেন নিজেদেরকে দেবপুত্র বলতেন, এর উত্তরটি হলো কুষাণরা আসলে চীন থেকে ভারতে এসেছিল। প্রাচীন চীনে সম্রাটরা নিজেদের দেবপুত্র বা দেবতার পুত্র বলতেন, সেই কারণে হয়তো চীনের সম্রাটদের অনুকরণে কুষাণ সম্রাটরা নিজেদের দেবতার পুত্র বলতেন। এরপরে 2 আছে ত্রিপিটক এর কটি ভাগ ও কি কি, এর উত্তরটি হলো এই যে এখানে বলে দেব যে ত্রিপিটক বা ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। যেমন সূত্রপিটক, সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন। বিনয় পিটক, বিনয় পিটক হলো বৌদ্ধ সংঘে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন। অভিধর্ম পিটক, অভিধর্ম পিটক হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা। এরপরে 4 আছে টিকা লেখো যে কোনো 3টি। এক আছে একলব্য, একলব্য ছিলেন ভীলদের রাজা হিরণ্যধনুর একমাত্র পুত্র। দ্রোণাচার্য একলব্যকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করলে একলব্য মাটি দিয়ে দ্রোণের একটা মূর্তি নির্মাণ করে তার সামনে একটানা তীর ছোড়া অভ্যাস করতে লাগলো। এইভাবে অভ্যাসের ফলে সে বিখ্যাত তীরন্দাজ হয়ে উঠেছিল। আবার গুরু দক্ষিণার নিদর্শনস্বরূপ একলব্য নিজের ডান হাতে বুড়ো আঙুল কেটে দ্রোণকে দিয়ে গুরু ভক্তির প্রমাণ দিয়ে বিখ্যাত হয়ে আছেন। এরপর আছে অশোকের ধর্ম। সম্রাট অশোক ধর্ম প্রচার করেছিলেন। অশোকের ত্রয়োদশ লিপিতে ধর্ম কথাটির উল্লেখ আছে। ধর্মের মূল কথা হিংসা না করা, ধর্মে প্রাণী হত্যা বন্ধ করার কথা বলা হয়। তাছাড়া পিতা মাতা সব
গুরুজনদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়। ধনী দরিদ্র সব মানুষের জন্যই তিনি ধর্মের আদর্শ প্রচার করেন। এরপরে 3 আছে এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদের কৌশাম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে। এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়। এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজ্য জয় প্রভৃতি সম্বন্ধে জানা যায়। এরপরে 4 আছে ত্রিরত্ন। জৈন ও বৌদ্ধ দুই ধর্মেই ত্রিরত্নের এর ধারণা আছে। জৈন ধর্মে ত্রিরত্ন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বুদ্ধ ধর্ম ও সংঘ। দুটি ধর্মে এক একটিকে রত্ন বলা হয়। সংখ্যায় 3টি বলে একসঙ্গে ত্রিরত্ন বলা হয়। এরপরে 5 জায়গায় আছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে বৈদিক সমাজ কটি ভাগে বিভক্ত ছিল এবং কেন? এর উত্তরটি হলো বৈদিক যুগে সমাজ 4 ভাগে ভাগ হয়েছিল। এই 4 ভাগকে চতুর্বর্ণ প্রথা বলা হয়। চতুর্বর্ণের 4টি ভাগ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণ এদের কাজ ছিল পূজা করা, যজ্ঞ করা, বেদপাঠ করা। ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা। বৈশ্যদের কাজ ছিল চাষ করা, ব্যবসা বাণিজ্য করা ও কারিগরির কাজ করা। শূদ্রদের কাজ ছিল 3 বর্ণের মানুষের সেবা করা। এরপরে এই যে কেন উত্তরটা বলে দেবে যে আদি বৈদিক যুগে বর্ণ বলতে গায়ের রঙকেই বোঝাতো। পরবর্তী বৈদিক যুগে 4টি বর্ণকে জন্মভিত্তিক করা হয়। জন্ম অনুসারে মানুষের পেশা নির্ধারিত হয় আর এর থেকে জাতিভেদের সৃষ্টি হয়। চতুর্বর্ণ প্রথা ব্রাহ্মণদের বড় ভূমিকা ছিল। পরবর্তী বৈদিক সাহিত্যগুলি ব্রাহ্মণরা লিখেছিলেন বলে তারা নিজেদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলেন আর বাকিদের তাদের চেয়ে ছোট করেছিলেন। এরপরে 2 আছে পঞ্চমহাব্রত বলতে কি বোঝো? এর উত্তরটি হলো জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও এক নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়। এরপরে 3 আছে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে? এর উত্তরটি হলো মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের সঙ্গে গৌতম বুদ্ধের প্রবর্তিত বৌদ্ধ ধর্মে কিছু মিল ও অমিল চোখে পড়ে। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে মিল: 1. প্রবর্তকগণ ক্ষত্রিয়। জৈন ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক যথাক্রমে মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই ক্ষত্রিয় ছিলেন। 2. ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা। দুই ধর্মই ব্রাহ্মণ্য ধর্মের আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল। 3. সহজ সরল ভাষায় ধর্মপ্রচার। দুই ধর্মই জনসাধারণের বোঝার সুবিধার জন্য সহজ সরল ভাষায় ধর্মপ্রচার করেছিল। এরপরে জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে অমিল: পার্থক্য বিষয় 1. তপস্যা। জৈন ধর্মে কঠোর তপস্যার উপর জোর দেওয়া হয়েছিল। বৌদ্ধ ধর্মে কঠোর তপস্যা নয়, মধ্যপন্থার উপর গুরুত্ব দেওয়া হয়। এরপর হচ্ছে 2. ধর্মপ্রচারের ভাষা। জৈন ধর্ম প্রাকৃত ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয়। বৌদ্ধ ধর্ম পালি ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয়। এরপরে 4 আছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? এর উত্তরটি হলো মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন। গুপ্তচরেরা সন্ন্যাসী, ছাত্র, ব্যবসায়ী, ভিখারিণী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত।
গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসতো। গুপ্তচর নিয়োগের কারণ, মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল 1. সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর আনা, 2. অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের উপর নজর রাখা, 3. রাজকর্মচারী ও রাজপুত্রদের উপর নজর রাখা। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 3 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।